নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। গত রাতে আমরা যখন ঘুমোচ্ছিলাম ঠিক সেই সময় উল্টো গোলার্ধে দিন, এবং সেই উল্টো গোলার্ধে লাতিন আমেরিকার একটি দেশ বলিভিয়া, যে বলিভিয়ায় বিপ্লবী চে গেভারা খুন হয়েছিলেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর হাতে, সেই বলিভিয়ায় নির্বাচিত বামপন্থী সরকারকে উচ্ছেদ করার জন্য সেনারা রাষ্ট্রপতি ভবনে ঢুকে গেছিল এবং তারপরে সেই কু ব্যর্থ হলো। কিভাবে হলো, কেন কু হয়েছিল, কি মনে করছে বিশেষজ্ঞরা, এই নিয়ে আমরা আলোচনা করব। আরও আমরা আলোচনা করব যে তালিবান ক্ষমতায় আসার পরে হেরোইন বা ব্রাউন সুগার বা বাঙালিরা যাকে ডাকনামে পাতা নামে চেনে, তার যে বেআইনি বাজার, তার কি অবস্থা, কি পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে, এই নিয়ে ইউনাইটেড নেশন একটা রিপোর্ট পেশ করেছে, সেটাও আমরা জানব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে পরশুদিন ডক্টরস উইদাউট বর্ডার, যাকে মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স বা MSF নামে জানা যায়, সেই সংস্থার একজন কর্মী, যে একজন ফিজিওথেরাপিস্ট, ফাদি আল ওয়াদিয়াকে, যার 33 বছর বয়স, ইসরায়েল আকাশ থেকে বোমাবর্ষণ করে হত্যা করেছিল। এবং তারপর ইসরায়েলের যে সেনা, তারা জানিয়েছিল এই ফাদি আল ওয়াদি আসলে একজন সন্ত্রাসবাদী ছিল, তাই তাকে মারা হয়েছে। কিন্তু এই কথা অস্বীকার করেছে ডাক্তারদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন বলা ভালো, ডক্টরস উইদাউট বর্ডার। তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাতে তারা বলেছে যে তাদের চোখে এরকম কোনো কার্যকলাপ এই ফাদি আল ওয়াদিয়ার পড়েনি যে তিনি কোনো রকম ভুল কাজের সাথে জড়িত, যেটা করলে স্বাস্থ্যকর্মী হওয়া যায় না। এবং এই সংগঠনটি এটা বলেছে যে এর আগে ইসরায়েলের সরকারের তরফ থেকে কখনোই ডক্টরস উইদাউট বর্ডারকে এই ব্যক্তি সম্পর্কে কোনো রকম তথ্য দেওয়া হয়নি যে এই ব্যক্তি ইসলামিক জিহাদের সাথে জড়িত। এবং তারা জানিয়েছে তাদের সহকর্মীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এই আল ওয়াদি যখন সাইকেলে করে ডক্টরস উইদাউট বর্ডারের একটি ক্লিনিকে আসছিলেন, একটি ডাক্তারখানায় আসছিলেন রুগীদের চিকিৎসা করতে, তখন ঠিক এই ক্লিনিকের বাইরেই ইসরায়েল তার উপরে বোমাবর্ষণ করে আকাশ থেকে এবং তিনি মারা যান। এবং আপনাদের জানিয়ে রাখি যে 7ই অক্টোবর থেকে এখনো পর্যন্ত যে 34,000 মানুষ গাজায় মারা গেছে ইসরায়েলের হামলায়, তার মধ্যে 500-র মতো স্বাস্থ্যকর্মীও আছে। এবং এই স্বাস্থ্যকর্মীদের যেটা অভিযোগ, যেটা সাংবাদিকদেরও যেটা অভিযোগ, যেটা ইউনাইটেড নেশনসেরও অভিযোগ, সেটা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী বাছাই করে করে স্বাস্থ্যকর্মী, ইউনাইটেড নেশনসের স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকদেরকে হামলা করছে এবং খুন করছে। আপনাদের হয়তো মনে থাকবে এর আগে উনরা বা ইউনাইটেড নেশনসের যে প্যালেস্তিনিয়ান রিফিউজিদের জন্য যে সংগঠনটি আছে, তাদের থাকার ব্যবস্থা করে, উদ্বাস্তু শিবিরের ব্যবস্থা করে, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করে, সেই সংস্থাটিকেও ইসরায়েল হামাসের একটি প্রকাশ্য সংগঠন বলে ডেকে দিয়েছিল এবং তার উপরে লাগাতার হামলা চালিয়ে গেছে। এরপরে আসি ব্রাউন সুগার বা হেরোইনের কথায়। বুধবার ইউনাইটেড নেশনসের অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তারা জানাচ্ছে যে 2021 সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পরে ব্যাপকভাবে হেরোইন চাষের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে ড্রাগ ওভারডোজের জন্য মৃত্যুর সম্ভাবনা বেড়েছে। কি তথ্য? আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরে 2023 সালের হিসাব অনুযায়ী 95% হেরোইনের
উৎপাদন কমেছে, অন্যদিকে মায়ানমারে উৎপাদন বেড়েছে 38%। অর্থাৎ আফগানিস্তানে যে উৎপাদনটা কমেছে, মার্কেটে যে হেরোইনটা আসেনি, সেটাকে কিছুটা হলেও মেকআপ দিয়েছে মায়ানমার। এবং সমগ্র মিলিয়ে এই আফগানিস্তানের 95% কমে যাওয়া, মায়ানমারের 38% বেড়ে যাওয়া, এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে সমগ্রভাবে 74% হেরোইনের বা ব্রাউন সুগারের বা পাতার সরবরাহ কমে গেছে। এর ফলে যেটা সমস্যা, ইউএন বলছে যেহেতু বিশুদ্ধ হেরোইন তার একটা বড় অভাব দেখা যাচ্ছে বাজারে, সেটা হচ্ছে 74%। এর ফলে যেটা হবে বা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল হেরোইন, সিনথেটিক হেরোইন, এর পরিমাণটা বাড়ছে। এবং এর ফলে যারা পাতাখোর, যাদের আমরা বাংলা কথায় বলি, যারা হেরোইনে আসক্ত, তাদের জীবনের ঝুঁকি আরো বেশি বেড়ে যাচ্ছে। এর মানে কি দাঁড়ায়? হেরোইন চাষ বাড়ানো উচিত, নাকি এই যে যারা হেরোইনে আক্রান্ত তাদের অন্য কোনো উপায়ে হেরোইন ছাড়িয়ে বা চিকিৎসা করে তাদের জীবনের ঝুঁকি থেকে তাদের বের করে আনা উচিত, নাকি তাদের মরতেই দেওয়া উচিত? এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এরপরে আসি বলিভিয়ার কথায়। আপনারা জানেন যে একদিকে কেনিয়া, সেখানে কয়েক সপ্তাহ ধরে লাগাতার বিক্ষোভ চলছে রাষ্ট্রপতি উইলসন রুটোর বিরুদ্ধে এবং IMF এর বিরুদ্ধে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের বিরুদ্ধে। কারণ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের নির্দেশে উইলসন রুটো এটা করেছিলেন, একটা ফিনান্স বিল এনেছিলেন। সেই ফিনান্স বিল $2.7 বিলিয়ন নতুন ট্যাক্স কালেক্ট করার একটা কর্মসূচি নিয়েছিল। একেই কেনিয়ার অবস্থা খারাপ, মুদ্রাস্ফীতিতে তারা হাঁসফাঁস করছে। ফলে মিলেনিয়াল, যারা নতুন প্রজন্ম, মিলেনিয়াল বলছি, যাদেরকে জি বলা হয়, অর্থাৎ নতুন প্রজন্ম, তারা রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে। পার্লামেন্ট তারা দখল করে নিয়েছিল গত পরশু। এবং তারপরে গতকাল যেটা হয়, রাষ্ট্রপতি এই বিলটাকেই প্রত্যাহার করে নেন। কিন্তু এখনো পর্যন্ত কেনিয়াতে গণঅভ্যুত্থান চলছে। বিল প্রত্যাহার পরে তাদের দাবি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কারণ ইতিমধ্যে 23 জনের বেশি পুলিশের গুলিতে মারা গেছে, প্রচুর মানুষ আহত হয়েছে, জেলে আছে। তাকে, এই রাষ্ট্রপতিকে কেনিয়ার বিক্ষোভকারীরা একজন স্বৈরশাসক বলছেন তিনি গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। ফলে তার পদত্যাগ চাই। ঠিক যখন কেনিয়াতে প্রচণ্ড পরিমাণে ডামাডোল চলছে, সেই সময় লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় গত রাতে বলিভিয়ার যে রাজধানী লা পাজ, সেখানে রাষ্ট্রপতি ভবনে সেনারা জেনারেল জুয়ান জোসে জুনিগুয়ার নেতৃত্বে হামলা করে, গাড়ি নিয়ে ঢুকে যায় এবং রাষ্ট্রপতিকে ঘেরাও করে। এবং রাষ্ট্রপতি সাথে সাথে যেটা করেন, তিনি জেনারেলকেই বদলে দেন তার ক্ষমতা বলে, এবং জুসে উইলসন সানচেজকে তিনি জেনারেল বানিয়ে দেন। এবং একটা ভিডিও সামনে আসে, রাষ্ট্রপতি তিনি সামনে আসেন, বিদ্রোহী জেনারেলের মুখোমুখি হন এবং তাকে বলেন, আপনারা ফিরে যান, আমি হুকুম দিচ্ছি, আপনারা ফিরে যান। জেনারেল, আপনি কি আমার কথা শুনবেন না? আপনি কি আমার অর্ডার ফলো করবেন না? এবং এর ফলে নজিরবিহীনভাবে যেটা হয়, নজিরবিহীন বলা ভুল, এর আগে বেশ কিছু জায়গায় এটা হয়েছে। সেটা হয়েছে যে প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেস,
এই বর্তমান যিনি রাষ্ট্রপতি বলিভিয়ার লুইস আর্ক, তার পার্টিরই প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ইভো মোরালেস, যিনি 2006 থেকে 19 অবধি রাষ্ট্রপতি ছিলেন। 19-এ একটি কুয়ের মধ্যে দিয়ে, সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাকে ক্ষমতা থেকে হটানো হয়। সেই ইভো মোরালেসের নেতৃত্বে অসংখ্য মানুষ তার রাষ্ট্রপতি ভবন ঘেরাও করে, সাধারণ জনতা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করে। সেনাদের একটা অংশ তারা রাষ্ট্রপতির পক্ষে ছিল। ব্যাপক জনতার জমায়েত রাষ্ট্রপতি ভবনের বাইরে। এর চাপে বিদ্রোহী সেনারা তারা পিছু হটতে বাধ্য হয় এবং তারা গ্রেপ্তার হয়। যদিও বিদ্রোহী সেনাদের জুয়ান জোসে জুনিগুর যেটা দাবি, সেটা হচ্ছে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবং জেনিন অ্যানেজ বলে যে বিরোধী নেত্রী যিনি জেলে আছেন, তার মুক্তির জন্য তিনি এই সেনা অভ্যুত্থানটা করতে চেয়েছিলেন। কে এই অ্যানেজ? এই অ্যানেজই কিন্তু 2019-এ যে সেনা অভ্যুত্থান হয় ইভো মোরালেসকে হটাবার জন্য, তারপরে তিনি রাষ্ট্রপতি হন এবং এই সেনা অভ্যুত্থানের পেছনে অ্যানেজেরই চক্রান্ত ছিল বলে মনে করা হয়। এবং বিশেষজ্ঞরা মনে করছেন, যারা ভূ রাজনীতি নিয়ে খবর রাখেন, যে এই কুয়ের পেছনে, এই দ্বিতীয় কুয়ের পেছনে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে। এর আগে পেরুতে কু হয়েছে, লাতিন আমেরিকা এর আগে চিলিতে কু হয়েছে, ব্রাজিলে কু হয়েছে, কুয়ের চেষ্টা হয়েছে। প্রত্যেকবারই দেখা গেছে সেখানে সিআইএর ভূমিকা আছে। কেন এই সরকারকে ফেলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র? তার কারণটা হচ্ছে, যেটা মনে করা হচ্ছে, যে এই সরকার একটি বামপন্থী সরকার। দলের নাম যদি ইংরেজি তর্জমা করা হয় তাহলে, বা বাংলা তর্জমা আমরা যদি করি তাহলে বলতে হবে সমাজতন্ত্রের জন্য আন্দোলন। এটা হচ্ছে তাদের দলের নাম, একটি সমাজতান্ত্রিক দল। বলিভিয়াতে এখন ব্যাপক পরিমাণে লিথিয়ামের খনি আবিষ্কার হয়েছে। এই লিথিয়াম ব্যাটারির জন্য প্রয়োজন, আর এই সময় পৃথিবী ইলেকট্রিক ভেহিকেলের দিকে এগোচ্ছে। সুতরাং তেলের জায়গায় আগামী দিনে ব্যাটারি হচ্ছে প্রধান কেন্দ্র হবে আকর্ষণের, এবং ব্যাটারির জন্য প্রয়োজন লিথিয়াম। ইভো মোরালেস যে নীতি নিয়েছিলেন, বর্তমানেও যে নীতি চলছে, সেটা হচ্ছে তারা বলছেন আমাদের দেশে লিথিয়াম পাওয়া গেছে, এই নিয়ে ব্যবসা বলিভিয়াই করবে, বলিভিয়াই ব্যাটারি প্রস্তুত করবে, বলিভিয়াই ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুত করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করে, যে কোনো দেশে গিয়ে সেই দেশের খনিজ সম্পদ দখল করে, তারাই ব্যবসা করে, এটা তারা করতে দেবে না। ফলত বলিভিয়ার সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা শত্রুতামূলক মনোভাব দেখায়, এটা তারই প্রতিফলন বলে অনেকে মনে করছে। আমাদের উপস্থাপনা আপনার কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।